আব্দুল তুষার, আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা অনেক বলছি, সবাই চাইছে, কিন্তু সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? চারজনের ভাষণ যারা প্রচার করবে বিটিভি, যেটা নিয়ে আলোচনা করছি, তার মধ্যে মামুনুল হকও আছেন, নাহিদ ইসলাম এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং জামাতের ইসলামের আমির। প্রথমত এই নির্বাচন মোটা দাগে দুটি জোটে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে বিএনপি মূলত প্রার্থী, অন্যদিকে জামাত, এনসিপি, মামুনুল হকের যে দল এবং সাথে আরও কিছু লোকজন। একটি জোট থেকে তিনজন জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিবেন, আরেক দিক থেকে একজন। লেভেল প্লেইং ফিল্ড হলো। ওই তিনজন সরকার গঠন করলে কি আলাদা আলাদা সরকার গঠন করবেন নাকি একই সরকার হবে? তাহলে তাদের পক্ষ থেকে একজন বক্তৃতা দিবেন, কেন তিনজন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা একটা মরাল কনফ্লিক্ট আমি মনে করি। সেটি হচ্ছে যে উনি যখন বিদেশেও বেড়াতে গিয়েছিলেন জাতিসংঘে, তখন সাথে নিয়ে গিয়েছিলেন এনসিপি, জামাত আর বিএনপিকে। ওখানে কিন্তু 2 বনাম 1, 2:1। উনি সবসময় এই কাজ করে চলেছেন শুরুর থেকে। আরেকটা জিনিস চিন্তা করেন, কেউ যদি বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, আমার সঙ্গে আছে যারা, তারাই মেটিকুলাস প্ল্যান করেছে, তরুণরা দল তৈরি করবে, ভোটের বয়স 17 বছরে নামিয়ে দিলে হয়, তরুণরা শুধু নির্বাচনই করবে না, তারা জিতবে এবং তারপরে তারা মন্ত্রীও হবে। একটা জিনিস আমাকে বলেন, যারা নির্বাচন করছে তাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাগণ নির্বাচন পরিচালনা করছেন, এটা কি লেভেল প্লেইং ফিল্ড? আওয়ামী লীগের নিয়োজিত মন্ত্রী এবং প্রধানমন্ত্রীরা মিলে নির্বাচন করেছেন, এটা হচ্ছে একটি বিতর্কিত নির্বাচন। তাহলে এনসিপি এবং তরুণদের নিয়োগকৃত ব্যক্তিরা নির্বাচন পরিচালনা করছেন, তাহলে সেটা কি একই যুক্তিতে গ্রহণযোগ্য হয়? হয় না। এটা একটা মরাল কনফ্লিক্ট। এটা আপনি আইনে কোনো বাধা নাই, কিন্তু এটা তো একটা প্রশ্ন তোলার মতো ব্যাপার। আপনি বলছেন এরা নিয়োগকর্তা, তাহলে নিয়োগকর্তারা শুধু আপনাকে নিয়োগ দিয়ে ছেড়ে দিয়েছেন? ছাড়ে নাই কিন্তু। নিয়োগকর্তারা যখন তখন তার বাসায় ঢুকে গিয়েছে পারমিশন ছাড়া, যখন তখন তার বাসা ঘেরাও করেছে। এমনকি যেদিন বিএনপির ম্যানিফেস্টো ঘোষিত হচ্ছে সেদিন তারা জাতিসংঘ দিয়ে তদন্ত এবং তদন্ত প্রক্রিয়া চালানোর দাবিতে তারা সেদিন রীতিমতো ঢাকা শহরকে একটা ভয়ের জায়গায় পরিণত করতে প্রায় সক্ষম হয়েছিলেন এবং তাদেরকে প্রহার করা হয়েছে, বলা হয়েছে। আমরা কিছু প্রহারের চিত্র দেখেছি, কিন্তু পুলিশ বলেছে যে তারা কোনো গুলি চালায় নাই এবং একটি দুটি সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি এরকম সোশ্যাল মিডিয়ায় তারা মিথ্যা প্রচার চালিয়েছে। সোশ্যাল মিডিয়াতে সত্য কথা বললে মানুষ কারাগারে যায়, আর মিথ্যা কথা বলার পরে তারা দিব্যি ঘুরে বেড়ায়, নির্বাচন করে, বড় বড় হুমকি দেয়, আবার আসবে বলে। জাতিসংঘ কি হত্যাকাণ্ডের তদন্ত করে থাকে কিনা, এটা তো একটি প্রথম বিষয়। জাতিসংঘের প্রক্রিয়া কি, জাতিসংঘ কিভাবে তদন্ত করে, এই বিষয়গুলো তো জানতে হবে। জাতিসংঘ মূলত মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং কোথাও যদি কোনো ম্যাস কিলিং হয়ে থাকে, এইগুলি তদন্ত করে থাকে জাতিসংঘ। জাতিসংঘ তো ব্যক্তি হত্যার তদন্ত করে না, এগুলি তদন্ত করে হচ্ছে কোনো বিদেশি সংস্থাকে আপনি দাওয়াত দিতে পারেন। FBI, ইন্টারপোলও ইনফ্যাক্ট তদন্ত করে না, স্কটল্যান্ড ইয়ার্ড, এদেরকে দাওয়াত দিতে পারেন। ইন্টারপোল দিয়ে মূলত রেড অ্যালার্ট জারি করে অপরাধীদেরকে বিভিন্ন দেশ থেকে ধরে আনার ব্যবস্থা করা হয়। তো এখন এই প্রক্রিয়াগুলি সম্পর্কে যথাযথ জ্ঞান বুদ্ধি ছাড়া তারা যে আন্দোলনে নেমে গেলেন এবং নেমে গিয়ে যে তারা একটা বিরাট হইচই তৈরি করে ফেললেন, এটা কেন করা হয়েছে? এটা তো পরিষ্কার, যাতে পরের দিন শুধু আলোচনা হয় কে আহত, কে ব্যথা পেল, কে সাউন্ড গ্রেনেড ছুড়লো, ডিএমপির কমিশনার কেন সিভিল ড্রেসে লাঠি তুলেছেন, এগুলো নিয়ে আলোচনা চলছে। কিন্তু দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল তার ম্যানিফেস্টো দিয়েছে, এটাকে ঢেকে রাখার জন্য এটা একটা প্রক্রিয়া প্রথমত, আর কিছু না। তারা বৃহস্পতিবারই কেন আন্দোলনটা করলেন না? আরেকটা মজার বিষয় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছেলেটি ঢাকা শহরে কি কাজ যে সে চলে এসেছে শুক্রবার দিন আন্দোলনে যোগ দিতে? রনি ইলেকশন করছে কোথায়? রনি ইলেকশন করছে ঢাকার বাইরে। সে কি কারণে সেদিন ঢাকায় চলে এসেছে? আন্দোলনটা করার জন্য, মার খাওয়ার জন্য? সেজন্য সে এসেছে? এই প্রশ্নগুলি কিন্তু করতে হবে। যখন ওসমান হাদি জীবিত ছিলেন তখন তারা তাদের নির্বাচনী প্রচারণায় তাকে জেতানোর জন্য একদিনও তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, এরা একদিনও হাদির জন্য গিয়ে ভোট চেয়েছিলেন, হাদিকে অর্থ সাহায্য করেছিলেন। হাদি আমাদের সহযোদ্ধা, এই কথা বলে তারা এখন হত্যার বিচার দাবি করছেন লেজিটিমেট। কিন্তু সেই জন্য যে ঢাকা শহরকে প্রায় বিপদগ্রস্ত করে দিয়ে প্রধান উপদেষ্টা বাড়ি অভিমুখে যাত্রা করা, প্রধান উপদেষ্টা কিন্তু সিলেক্টিভ। এই একই কাজ আপনি আমি করলে পরে আপনি দেখতেন যে আমাদের 14 গোষ্ঠী এখন জেলখানায়।
কিন্তু এদের ব্যাপারে কিন্তু একটা মামলা দায়ের হয়েছে, প্রধান উপদেষ্টা বরাবর যে তারা গিয়েছেন। 1100 ব্লকেডের কথা বলা হয়েছে, 1100 ব্লকেড নাকি হয়েছে এবং এগুলি তিনি সহ্য করেছেন, তার সরকার সহ্য করেছে। এই 1100 ব্লকেডের মধ্যে অধিকাংশ ব্লকেড কারা করেছে, রাস্তা বন্ধ করে দিয়ে দাবি আদায় করার চেষ্টা কারা করেছে, সেই জরিপটাও তো দিতে হবে। শুধু 1100 ব্লকেড হয়েছে বললে তো হবে না। আর এই 1100 ব্লকেডে কতজনকে তারা প্রতিহত করেছেন, বলেছেন তারা রিক্সা লীগ, আনসার লীগ, অমুক লীগ বলেছেন, আর অন্যদেরকে তারা সেই নামটা দেন নাই কেন? কেন দেন নাই? তাহলে বাকিদের শুরুর দিকে 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু আনসার লীগের না, মতো কেউ যে বের হলে ঘটনাগুলো তারা কিছু সেটা কিছু বলেছেন, ছিল, কিন্তু অটো পাস কিন্তু তারা সেক্ষেত্রে- অটো পাস লীগ বলেন নাই। এই যে পরীক্ষা ছাড়া পাস করার দাবি নিয়ে এসেছিল, এটা কি সঠিক ছিল? এটা তো সঠিক দাবি ছিল বা না। ইবতেদায়ী মাদ্রাসা মেধানা যারা কোটা, অধিকারের জন্য মেধানা আসলো কোটা তাদেরকেও আন্দোলন করে। পুলিশ হ্যাঁ, কঠিনভাবে এখন প্রতিহত দেখেন, করেছে আমরা তারা দেখেছি। লেভেল প্লেইং ফিল্ড এইখানে বক্তৃতার জায়গায় নষ্ট করছেন, তারা নিজেরা বক্তৃতা দেওয়ার সময় লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছেন, নির্বাচনে বিভিন্ন সময়ে সিলেক্টিভ ডিসিশন দিয়েছেন যেগুলি অধিকাংশ ক্ষেত্রে মনে হয়েছে যে স্নেহবশত, যেটা রতন ভাই বললেন। এবং সবশেষে জাতির উদ্দেশ্যে একটি দল কেন ভাষণ দেবে? জাতির উদ্দেশ্যে তো তারা ম্যানিফেস্টো ঘোষণা করেছেন, তারা ম্যানিফেস্টো পাঠ করতে পারেন, আলাদা করে ভাষণ তারা কিসের? ভাষণ দেবেন।